আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মুনাফেকি বচন। সবশেষে থাকছে রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চায়, বলেছেন ইনু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সত্য বলেন কদাচিৎ, আর যদিও বা বলেন সেটা প্রয়াসই মুনাফিকির পর্যায়ে পড়ে যায়। সম্প্রতি তার সে ধরনেরই একটা বক্তব্য নজরে পড়ল। করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের সাফল্যের ডঙ্কা বাজাতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, অসুখটি দেখিয়ে দিয়েছে যে অর্থ সম্পদের কোনো মূল্য নেই। বাংলাদেশের মানুষ সচরাচর চিকিৎসা নিতে যে সকল দেশে যেয়ে থাকে, সেসব দেশে প্যান্ডেমিকের কারণে বিদেশি নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার প্রেক্ষাপটেই স্বঘোষিত মহাজ্ঞানী নারী স্বৈরাচারী শাসক উপরোক্ত মন্তব্যটি করেছিলেন। আপাতত দৃষ্টিতে শেখ হাসিনা সত্য বলেছেন, কারণ প্রচুর টাকা থাকলেও বাংলাদেশের ধনভান্ডার চিকিৎসা নিতে সিঙ্গাপুর, ব্যাংকক অথবা লন্ডনে ছুটতে পারছেন না। এদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরেই ভরসা করতে হচ্ছে। যদিও হাসপাতালে ভর্তি না করায় অনেক করোনায় আক্রান্ত অসহায় মানুষকেই অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহনে ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় প্রাণ দিতে হয়েছে। অবশ্য ধারণা করছি বাংলাদেশের কোনো ধনবান অথবা ক্ষমতাবান ব্যক্তিকে এমন করুণভাবে মারা যেতে হয়নি। যাই হোক, শেখ হাসিনার কাছে আমার প্রশ্ন অন্য। ক্ষণস্থায়ী পার্থিব দুনিয়ায় কি কেবল অর্থ সম্পদ মূল্যহীন, রাষ্ট্রীয় ক্ষমতাও কি মূল্যহীন নয়? বাংলাদেশের জনগণের উপর দীর্ঘ এক যুগ ধরে অবর্ণনীয় নিপীড়ন চালানোর সময় ক্ষমতার দর্পে অন্ধ হাসিনার কি কখনো ইহকালের জীবনের আসরতার কথা মনে হয় না? করোনা হানা দেওয়ার পর থেকেই শেখ হাসিনার তাবৎ ভৃত্যের দল উদ্ভূতভাবে বলে চলেছেন, ইতিহাসের নির্মমতম শাসকদের অন্যতম এই মহিলাটি ক্ষমতাসীন থাকলে নাকি ভাইরাস বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের এই ধরনের বক্তব্য যে সরাসরি শিরকের পর্যায়ে পড়ে, সেটা পর্যন্ত ক্ষমতার দম্ভে জুলুমবাজ আওয়ামী গোষ্ঠী ভুলে গিয়েছে। ১৪ দলের প্রধান সমন্বয়কারী সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম তো ঠিক এমনই একজন উদ্ভূত ও অতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি, এবং শেখ হাসিনার নির্লজ্জ স্তাবক ছিলেন। হাসিনা করোনার চেয়েও শক্তিশালী জাতীয় সেরেকি কথাবার্তা তার কণ্ঠে প্রায়ই শোনা যেত। অথচ লোকটি করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, শেখ হাসিনা তাকে রক্ষা করতে পারেননি। নাসিমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ১% ব্যবহারকারীকেও কোনো রকম শোক প্রকাশ করতে দেখা যায়নি। ৯৯% মানুষ বরং মৃত লোকটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এ জাতীয় মন্তব্য করার অপরাধে ফ্যাসিবাদী বাংলাদেশে স্বৈরাচারী ডিজিটাল আইনের মামলায় অনেককে জেল জুলুমের শিকারও হতে হয়েছে। বর্তমান অনৈতিক সরকারের আরেক অতি ক্ষমতাধর ব্যক্তি সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিমের মতোই নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। আবেগতাড়িত হয়েই হোক কিংবা প্রমাদবশতই হোক, মাহবুবে আলমের মৃত্যুর পর তার সম্পর্কে অসঙ্গত ও একেবারে অন্যায্য প্রশংসাসূচক মন্তব্য সহকারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এক টুইট করে রীতিমতো নাকাল হয়েছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমালোচনার তোড়ে মার্কিন রাষ্ট্রদূতকে সেই টুইট শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হয়েছিল। করোনা যে বেছে বেছে কেবল সরকারের ক্ষমতাধরদের ধরছে, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। অনেক বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ করোনাতে মৃত্যুবরণ করছেন, কিন্তু তারা কেউ বলেন নাই যে আল্লাহ ব্যতীত এই মহাবিপদ থেকে উদ্ধারের আর কেউ শক্তি রাখেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা জানেন আরো কতজন এই ভাইরাসে আক্রান্ত হবেন কিংবা মারা যাবেন। অসুখটি আরো কতদিন পৃথিবীর বুকে তাণ্ডব চালাবে, তাও একমাত্র তিনিই জানেন। শেখ হাসিনার মুনাফিকি বচন প্রসঙ্গেই আমি মোহাম্মদ নাসিম এবং মাহবুবে আলমের করোনায় মৃত্যুর বিষয়টি উল্লেখ করলাম। শেখ হাসিনা অন্যের সম্পদের অসারতার বচন দিলেও তার পরিবার যে বিগত এক যুগে রাষ্ট্রের সম্পদ ডাকাতি করে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন, সে সম্পর্কে অবশ্য কিছুই বলেননি। শেখ হাসিনা সম্প্রতি আরো বলেছেন যে তিনি নাকি ছোট জেল থেকে বড় জেলে আছেন। বাংলাদেশের এক দালাল মিডিয়ায় প্রকাশিত পুরো সংবাদটি পড়বার রুচি না হওয়ায় ঠিক কি প্রসঙ্গে হাসিনা সেই মুনাফিকি বচনটি দিয়েছেন তা সঠিকভাবে বলতে পারছি না। তবে ধারণা করছি নিরাপত্তার বিষয়ে অতি সাবধানী ফ্যাসিস্ট শাসক হয়তো বা তার কঠোর নিরাপত্তা বেষ্টনীজনিত জনবিচ্ছিন্নতা প্রসঙ্গেই এমন বচন দিয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো এমন স্তরের পর স্তর নিরাপত্তা নিয়ে আর কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান কোনো দিন চলাফেরা করেননি। তার বিশাল নিরাপত্তা বহরে যাতায়াত সৃষ্ট ভয়াবহ যানজটে ঘন্টার পর ঘন্টা আটক থেকে পেরেশানিতে পড়েন নাই এমন ব্যক্তি ঢাকা শহরে খুঁজে পাওয়া যাবে না বলেই আমার ধারণা। তবু শেখ হাসিনাকে অহরহ বলতে শুনবেন তিনি মৃত্যুকে ভয় করেন না, তার হারানোর কিছু নেই, তিনি দেশের জন্য বুকের রক্ত দিতে সর্বদা প্রস্তুত, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, যে মৃত্যুতে ভয় করে না, যার হারানোর কিছুই নেই, যে কিনা বুকের রক্ত দেওয়ার জন্য মুখিয়ে আছে, তার আবার আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও বেশি নিরাপত্তা লাগে কি কারণে? কারণ একটাই, তিনি মৃত্যুকে ভয় পান এবং তার হারানোর অনেক কিছুই আছে। আল্লাহ তাআলা শেখ হাসিনার অন্তরে এমন সিলি হয়তো মেরে দিয়েছেন যে তিনি মুখ খুললে সেখান থেকে কেবল মিথ্যা এবং মুনাফিকি বচনই বের হবে। পাঠকদের নিশ্চয়ই স্মরণে আছে, মাত্র কিছুদিন আগে প্রণব মুখার্জি পরপারে গেলে এই হাসিনায় চোখের পানিতে দুঃখিত ভুল হয়ে গেল, উনাদের জন্য তো আবার শব্দটা জল হবে। বর্তমান বাংলাদেশে পানি তো এক অচ্ছুত রাজাকারী শব্দ। বুক ভাসিয়ে আর্তনাদ করে বলেছেন তার নাকি অতি আপনজন চলে গিয়েছে। নতুন জানলাম যে যার হারানোর কিছু থাকে না তারও নাকি আপনজন থাকে। সেই আপনজন আবার কেবল বিদেশি নয়, তিনি ভিন্ন ধর্মেরও। ভারতে প্রণবের মতো আরো কত আপনজন হাসিনার আছে তা উনি ভালো জানেন। আর এটি হাসিনা বচনের উল্লেখ করেই আজকের সম্পাদকীয়তে ইতি টানব। বাংলাদেশের জনগণ ভোট না দিলে একটি দিনও ক্ষমতায় থাকতে চায় না। জি, এটিও বাংলাদেশের ক্ষমতাসীন এক নায়কের অতি প্রিয় বচনের একটি। বাক্যটি তিনি প্রায়ই ব্যবহার করে থাকেন, বিশেষ করে 5 বছর পর পর যখনই নির্বাচনের নামে দেশে তামাশার আয়োজন হয়, তখন অসহায় জনগণকে তিনি কয়েকবার এই মুনাফিকি বচনটি শুনতে হয়। ফলাফল আগে থেকেই দিল্লি, ওয়াশিংটন এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলিতভাবে ঠিক করে রাখলেও সেই 2008 সালের সমঝোতার নির্বাচনেই বাংলাদেশের ভোটাররা শেষবারের মতো অন্তত ভোট কেন্দ্রে যেতে পেরেছিল। শেখ হাসিনার সরকার তারপর থেকে তো জনগণকে ভোট দেওয়ার কষ্ট থেকেও মুক্তি দিয়েছে। বর্তমান বাংলাদেশে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে কোথায়? পৃথিবীর অনেক দেশেই একনায়কতন্ত্র চলছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইজিপ্ট, সিরিয়া, উপসাগরীয় রাষ্ট্রসমূহ ইত্যাদি। কিন্তু কোনো একনায়কই শেখ হাসিনার মতো জনগণকে নিয়ে এমন নিষ্ঠুর তামাশা করছে না। রাশিয়া এবং ইজিপ্ট এক প্রকার ভোটাভুটির আনুষ্ঠানিকতা আছে বটে, কিন্তু পুতিন বা সিসিকে নির্লজ্জের মতো জনসমর্থনের বড়াই করতে শুনবেন না। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে জনগণের ইচ্ছায় নয়, রাষ্ট্রশক্তির জোরেই ক্ষমতায় টিকে আছেন। এটাও এক ধরনের সততা বৈকি। এইটুকু সততা দেখাতে পারলেও শেখ হাসিনাকে বাহবা দিতাম। অপরদিকে পাকিস্তানের দালাল ৭১ ও ৭৫-এর খুনিরা চক্রান্ত ছাড়েনি। সুযোগ পেলেই দেশের ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বঙ্গবন্ধুর উপর আক্রমণ করে। আজ আমরা যখন মুক্তিযোদ্ধা দিবস পালন করছি, তখন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন হচ্ছে। আর এই শতবর্ষের ভেতরে এ বিজয় মাসকে সামনে রেখে কিছু রাজনৈতিক মোল্লা হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য ও দেশের সব ভাস্কর্য ভেঙে ফেলার হুঙ্কার দিচ্ছে, যা চক্রান্তের রাজনীতির অংশ। মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে বীর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তারা ৭৫ সালের বঙ্গবন্ধুর খুনি, ৭১ সালের খুনি রাজাকারদের দোসর। তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চাচ্ছে। বঙ্গবন্ধুর উপর আক্রমণ মানে ৭১-এর মুক্তিযুদ্ধের উপর আক্রমণ। রাজনৈতিক মোল্লারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর ছুরি চালাতে চায়। ইনু আরো বলেন, ভাস্কর্য ভাঙার হুমকি দেওয়ার মাধ্যমে এরা ৩ ধরনের আইনি বরখেলাপ করছে। প্রথমত, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা এবং সকল ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রদান। দ্বিতীয়ত, ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়ে সমাজে অশান্তি তৈরির চক্রান্ত ও উস্কানি দেয়া। আর তৃতীয়ত, ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে মিথ্যাচার করা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের অনুভূতির উপর আঘাত আনছে। এই আইনি বরখেলাপের দায়ে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। জাসদের সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুঙ্কার দিয়ে বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশের ইতিহাসকে ধামাচাপা দিতে চাচ্ছে, বাংলাদেশের সংস্কৃতিকে অস্বীকার করতে চায়। তাদেরকে এই বিজয়ের মাসে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়া হোক। ধন্যবাদ সকলকে পুরো খবরটি দেখার জন্য। প্রতিদিনের নিত্য নতুন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।